দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানাচ্ছি শিরোনাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ে আইনে পরিণত হল করোনা প্রণোদনা বিল, ঠেকানো গেল শাটডাউন, বন্ধ হবে না বেকার ভাতা। নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের তাণ্ডব চলবে 2022 পর্যন্ত, শঙ্কায় স্কটিশ গবেষকদের। সামনের 2 মাসই সবচেয়ে কঠিন সময়। নববর্ষের প্রথম দিনই ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিলেন আন্দোলনরত কৃষকরা। আগামী 2 দিন সরকারের সাথে বৈঠক, 4 শহরে র্যালি। এসব খবরে বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। অবশেষে যুক্তরাষ্ট্রের করোনা প্রণোদনা বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফ্লোরিডায় ছুটিতে থাকা অবস্থায় $2.3 ট্রিলিয়ন তহবিলে সই করেন তিনি। প্রেসিডেন্টের টুইট বার্তার পর বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। ক্রিসমাসে নিজস্ব গলফ কোর্সে ছুটি কাটাতে চলে যান ডোনাল্ড ট্রাম্প। সেখানেই ডেমোক্রেট রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতাদের চাপের মুখে পড়েন তিনি। কারণ মেয়াদ শেষ হলেও জনগুরুত্বপূর্ণ বিলটি সই করছিলেন না প্রেসিডেন্ট, যার ফলে শনিবার থেকেই 1,40,00,000 মানুষের বেকার ভাতা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, কর্মদিবস থেকে বাধ্য হয়েই শাটডাউনে যেতে হতো সরকারি বহু প্রতিষ্ঠান ও কার্যালয়কে। দীর্ঘদিন আলোচনার পর 21শে ডিসেম্বর কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয় $900 বিলিয়ন প্রণোদনা বিলটি। সাল পর্যন্ত তাণ্ডব চালাতে পারে বিভিন্ন দেশে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস। তবে আগামী 2 মাস হবে মহামারীর সবচেয়ে কঠিনতম সময়। তাই দেশে দেশে লকডাউন বা কড়াকড়ি বাড়ানোর বিকল্প নেই, এমন সতর্ক বার্তা দিয়েছেন স্কটিশ এক গবেষক। তিনি বলেন, সব দেশে ভ্যাকসিন পৌঁছানোর আগ পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নেই। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন প্রজাতি নিয়ে আতঙ্কে গোটা বিশ্ব। ব্রিটেনের সাথে সীমান্ত এমনকি বিমান যোগাযোগ বন্ধের পরও বেশ কয়েকটি দেশে ছড়িয়েছে ভাইরাসটি। সংক্রমণ ঠেকাতে লকডাউনে যাচ্ছে অনেক দেশ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 1 বছর পর্যন্ত ভয়াবহ তাণ্ডব চালাতে পারে নতুন প্রজাতির করোনা ভাইরাসটি। কারণ গেল ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কোভিড-19-এর চেয়ে 40 গুণ দ্রুত ছড়াতে পারে এটি। এক্ষেত্রে আগেভাগে সাবধানতা অবলম্বনের আহ্বান এই বিশেষজ্ঞের। আমাদেরকে আরও সাবধান হতে হবে, কারণ এই ধরনের ভাইরাস সবসময় রূপ পরিবর্তন করে। যেহেতু এটি বহুগুণ দ্রুত ছড়ায়, সেক্ষেত্রে লকডাউনে যাওয়া বা কড়াকড়ি বাড়ানোর কোনো বিকল্প নেই। ভ্যাকসিন সব দেশে না পৌঁছানো পর্যন্ত আগামী 1 বছর সতর্ক অবস্থায় থাকতে হবে। সংক্রমণ রোধে বিভিন্ন দেশে যাতায়াত আছে এমন ব্যক্তিদের উপর বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সব দেশকে নিজেদের অবস্থান বুঝে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রত্যেক দেশকে নিজেদের অধিকারটা আদায় করে নিতে হবে। দেশে কারা আগে টিকা পাবে সে বিষয়ে পরিকল্পনা সাজাতে হবে। শীত শেষে হয়তো কিছুটা কমতে পারে মহামারীর প্রভাব, তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার বিকল্প নেই। করোনার নতুন প্রজাতিটি কোন দেশে কেমন আচরণ করছে বা এর বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা নিয়ে চলছে গবেষণা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ক্রিসমাস এবং নববর্ষের ছুটিতে ভ্রমণরতদের মাধ্যমে কয়েক গুণ বাড়বে করোনা ভাইরাসের সংক্রমণ, যা যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। রোববার আবারও এই সতর্কবার্তা দিলেন শীর্ষ মার্কিন স্বাস্থ্যবিদ ডক্টর অ্যান্থনি ফাউচি। আগামী কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত। করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হলেও মার্কিনিরা চরম অসতর্কতার পরিচয় দিচ্ছেন। তারা লম্বা ছুটি পেয়ে নমুনা পরীক্ষা না করিয়েই দেশের এক জায়গা থেকে অপর জায়গা ছুটছেন, যার ফলে সংক্রমণের বিস্তারটা ক্রমেই বাড়ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বিষয়টি সামাল দেওয়া হবে বড় চ্যালেঞ্জ। করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলাকালেই 3য় দফা লকডাউন শুরু হলো ইসরায়েলে। রোববার মধ্যরাত থেকে বিধিনিষেধ কার্যকর করা হয়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিত, মার্চ নাগাদ মহামারী মোকাবেলায় জারি হতে পারে জরুরি অবস্থা। এর মাধ্যমে জনসমাগম, করোনা শিষ্টাচার মানার বাধ্যবাধকতা এবং অর্থনৈতিক কার্যকলাপে আসতে পারে কঠোর নিষেধাজ্ঞা। গেল সপ্তাহে দেশটিতে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে দিন প্রতি 70,000 ডোজ পাচ্ছেন ইসরায়েলিরা, যা আগামী সপ্তাহে 1.5 লাখে উন্নীত করার প্রত্যাশা প্রধানমন্ত্রী। সে সময় 24 ঘন্টায় খোলা রাখা হবে টিকাদান কেন্দ্রগুলো। ইসরায়েলে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছে 3200 বেশি মানুষ, সংক্রমিত 4 লাখের কাছাকাছি। 45 কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ফাইজার বায়োনটেকের টিকা যথাযথ উপায়ে সংরক্ষণ ও বন্টনই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ইইউর অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলো পড়েছে সমস্যায়। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও কয়েকটি দেশে এখনও শুরু হয়নি টিকা প্রয়োগ। তবে ইউরোপীয় কমিশনের তত্ত্বাবধানে কার্যক্রম নিয়ে আশাবাদী ইইউ নেতারা। শনিবারের মধ্যেই টিকার প্রথম চালান পৌঁছায় ইউরোপীয় ইউনিয়নের 27 দেশে। রোববার করোনা টিকার আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হয় জোটের বেশিরভাগ দেশে। জনগণকে উৎসাহিত করতে প্রথম ধাপে টিকা গ্রহণ করেছেন গ্রিসের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। চলতি মাসে করোনা টিকার 84,000 ডোজ সংগ্রহ করবে দেশটি। আমার মনে হয় আজ প্রতিটি গ্রিক নাগরিক মাস্কের নিচে হাসি মুখে আছেন। গণটিকা কার্যক্রম অনেক জটিল একটি প্রক্রিয়া, তবে আমরা কর্মসূচি নিয়ে আশাবাদী আর নিজেরা টিকা নিয়ে জনগণকে আশ্বস্ত করতে চাই যে এটা নিরাপদ ও কার্যকর। টিকা প্রয়োগ শুরু হয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, সুইডেন সহ ইউর বেশিরভাগ দেশে। অগ্রাধিকার পাচ্ছেন বৃদ্ধ ও স্বাস্থ্যকর্মীরা। ইউরোপীয় কমিশনের পাশাপাশি টিকার সুষ্ঠু বন্টন নিয়ে তৎপর স্থানীয় প্রশাসন। কেউই আলাদাভাবে সুবিধা পাবে না, প্রত্যেকে যাতে সমানভাবে বিবেচিত হয় তা নিশ্চিত করতে চাই, আর বাধ্যতামূলক নয়। স্বেচ্ছায় টিকা গ্রহণ করতে পারবেন নাগরিকরা। যত দ্রুত সম্ভব অন্তত 60 থেকে 70% মানুষকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। তবে সংরক্ষণ ও বন্টন জটিলতায় আরও কিছুটা সময় নিতে চায় কয়েকটি দেশ। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চায় নেদারল্যান্ডস। ব্যবস্থাপনা নিয়ে সংকটে বুলগেরিয়া, রোমানিয়ার মতো অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলো। ইইউভুক্ত দেশগুলোয় প্রয়োগকৃত ফাইজার বায়োএনটেকের টিকা সংরক্ষণের সবচেয়ে বড় সমস্যা এক্সট্রা লো টেম্পারেচারের প্রয়োজনীয়তা। ব্যবহারের কয়েক ঘন্টা আগে আবার ডিফ্রস্ট করতে হয় ভ্যাকসিন। এরপর 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায় 5 দিন পর্যন্ত। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। নববর্ষের প্রথম দিনই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন ভারতে আন্দোলনরত কৃষকরা। রোববার বিষয়টি জানান মূল আয়োজক AIKSCC। বিবৃতিতে তারা আরও জানান, 29 ডিসেম্বর সরকারের সাথে 7ম দফা আলোচনার সময়ও পাটনা ও থাঞ্জাভুর শহরে বের হবে বিক্ষুব্ধ কৃষকদের র্যালি। পরদিন মণিপুর ও হায়দ্রাবাদে তাদের এই কর্মসূচি রয়েছে বলেও জানায় আন্দোলনরত কৃষকদের জোট। বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় 1 মাস যাবৎ রাজধানী দিল্লি ও আশপাশের রাজ্য সীমান্তে অবস্থান ধর্মঘটে বসেছেন কৃষকরা। তাদের অভিযোগ, নতুন আইনে সরাসরি লাভবান হবে শিল্পপতিরা, আর খেটে খাওয়া কৃষকরা হবেন আরও দরিদ্র। সংস্কার নয়, বরং কৃষি আইনগুলো প্রত্যাহারের অটল ক্ষুব্ধ কৃষকরা। ফের উত্তাল সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল। গেল সপ্তাহ থেকে তুর্কি কুর্দি সংঘাতের জেরে আইন ইসা শহরটি ছেড়েছেন 9,500 বাসিন্দা। কোনো হতাহতের খবর না মিললেও ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিনই আবাসিক এলাকায় চালানো হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল রোজাভা নামে বেশি পরিচিত। এরই নিয়ন্ত্রণাধীন আইন ইসা শহরটি। গেল সপ্তাহ থেকে তুর্কি সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি TSNA এবং কুর্দি গেরিলা দল SDF এর সংঘাতে জর্জরিত এলাকাটি। প্রাণ ভয়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। বোমা হামলার পর থেকেই আমরা ঘর ছাড়া, ঘুমাচ্ছি খোলা আকাশের নিচে। আমেরিকা আমাদের বোমাবাজির মধ্যে রেখে গেছে, রাশিয়াও দেখছে তামাশা। তুরস্কের দখলদারিত্বের জোরালো প্রতিবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান, নির্যাতন নিপীড়ন বন্ধে নিন কার্যকর পদক্ষেপ। রাশিয়া সিরিয়াকেও বলবো, আইন ইসার ব্যাপারে নিশ্চুপ থাকবেন না। একে গৃহহীন, তার উপর প্রচণ্ড শীত। মাইলের পর মাইল ছুটে চলা মানুষগুলোর মধ্যে তাই নেই করোনা সংক্রমণের শঙ্কা। তবে মানবাধিকার কর্মীরা সাধ্যমতো সহযোগিতা করছেন।
কাপড়ের তাঁবু, প্রচণ্ড শীত, প্রাকৃতিক বিপর্যয় এবং করোনা ভাইরাস ঠেকাতে যথেষ্ট নয়। মহামারীর দ্বিতীয় দফার ধাক্কা সামলাতে তাই বানানো হয়েছে হাজারখানেক সিমেন্টের ঘর। প্রত্যাশা, দাতা গোষ্ঠীগুলো 40 লাখ সিরীয় শরণার্থীর দিকে নজর দেবে। 2019 সালে অপারেশন পিস স্প্রিং এর আওতায় সীমান্ত শহরগুলোর নিয়ন্ত্রণ নেয় এরদোগান প্রশাসন, যার খুব কাছেই আইনিসা। তার আগেই সেখান থেকে সেনাবহর প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ফলে খুব সহজেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ওয়াইপিজি এবং পিকেকে কোণঠাসা করতে পারছে আঙ্কারা। কিন্তু বরাবরের মতোই ভুক্তভোগী সাধারণ মানুষ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। লিবিয়ায় মোতায়েনকৃত তুর্কি সেনাদের উপর হামলা হলে উপযুক্ত জবাব পাবে হাফতার বাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় নেতা খলিফা হাফতারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। লিবিয়া সফরকালে রাজধানী ত্রিপোলির সংবাদ সম্মেলনে বলেন, প্রয়োজনে হাফতার বাহিনীর উপর শক্তি প্রয়োগ করবে তুরস্ক। দুদিন আগেই হামলা চালিয়ে তুর্কি সেনাদের বিতাড়িত করার হুমকি দিয়েছিল বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতার। এর জবাবেই হাফতারকে সাবধান করে তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য। মঙ্গলবার লিবিয়ায় তুর্কি সেনা মোতায়েনের মেয়াদ আরও 1.5 বছরের জন্য বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয় তুর্কি পার্লামেন্টে। গত জুনে হাফতারের এলেনের আক্রমণ মোকাবেলায় লিবিয়া সরকারকে সহায়তা করে তুরস্ক। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। 63 বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যান্থনি কুইন ওয়ার্নার। রোববার এক সংবাদ সম্মেলনে তার ছবিও প্রকাশ করে FBI, জানায় ঘটনাস্থলে পাওয়া বেশ কিছু আলামতের DNA পরীক্ষার পর চিহ্নিত করা হয় তাকে। হামলার ঘটনায় ওয়ার্নার একাই জড়িত বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। জানায় ক্রিসমাসের দিন গাড়িতে করে বোমা এনে বিস্ফোরণ ঘটান তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার, ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। ঘটনার উদ্দেশ্য নিয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। নিহত ওয়ার্নার IT বিশেষজ্ঞ বলে জানিয়েছে FBI। চীনের উত্তর পূর্বাঞ্চলে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন। রোববারের এলোপাতারি হামলায় আরও 7 জন গুরুতর আহত। পুলিশ জানায় লিয়াও ইনিং প্রদেশের ছোট্ট একটি শহরে হয় হামলাটি। সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ, তবে হামলার কারণ এখনো অনিশ্চিত। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার এলাকায় হঠাৎ করেই পথচারীদের উপর আক্রমণ করেন ওই ব্যক্তি। তার এলোপাতারি ছুরিকাঘাতে জখম হন অনেকে। পুলিশের দাবি, ক্রিসমাসের ছুটি থাকায় জনসমাগম কম ছিল, তাই হতাহতের সংখ্যাও তুলনামূলক কম। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন ওই ব্যক্তি। 2020 সালের ভয়াবহতম 10টি প্রাকৃতিক দুর্যোগের 6টি ঘটেছে এশিয়ায়। রোববার চ্যারিটি ক্রিশ্চিয়ান এইডের এক প্রতিবেদনে প্রকাশিত হয় এই তথ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তৈরি করা প্রতিবেদনে তুলে ধরা হয় বন্যা, দাবানল, পঙ্গপালের আক্রমণের মতো বিপর্যয়ের তথ্য। ব্যাপক প্রাণঘাতী দুর্যোগে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। তালিকায় অন্যতম চীন ও ভারতের বন্যা, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $4,000 কোটি। ভারতে বন্যায় প্রাণহানি 2,000-এর বেশি। ঘরবাড়ি হারায় লাখ লাখ মানুষ। এবছর রেকর্ড পরিমাণ বন্যা আর দাবানল দেখেছে যুক্তরাষ্ট্র, যার আর্থিক ক্ষতি প্রায় $6,000 কোটি। প্রতি বছরের মতোই চোখ ধাঁধানো বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নিয়েছেন হাজারো শিল্পী। ঝলমলে আলোর রোশনাই আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সরাসরি উপভোগ করেছেন লাখো দর্শক। নতুন বছর শুরুর মুহূর্তে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে পুরো আয়োজন।
এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।